আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা রেওয়ামিল নিয়ে আলোচনা করছিলাম। রেওয়ামিলের আমরা অধ্যায়ের মূল শব্দ আলোচনা করেছি, আমরা রেওয়ামিলের সূত্র নিয়ে আলোচনা করেছি, আমরা রেওয়ামিলের পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি এবং এখন আমরা আলোচনা করতে চাই রেওয়ামিল প্রস্তুতের নিয়ম নিয়ে। আসলে রেওয়ামিলটা প্রস্তুত করা হয় কেন, তোমরা আমাকে বলো। আমরা রেওয়ামিলটা প্রস্তুত করি, রেওয়ামিল প্রস্তুতের বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে ডেবিট ও ক্রেডিট দিকে হিসাবগুলোকে লিপিবদ্ধ করা, এবং ডেবিট ও ক্রেডিট দিকে হিসাবগুলো লিপিবদ্ধ করে যদি ডেবিট এবং ক্রেডিট পাশ দুইটা সমান হয় তাইলে আমরা ধরে নেই যে আমাদের সবকিছু ঠিক আছে, তাই না? তাহলে আমরা কি করব ভাইয়া, খতিয়ানের যে নিয়ে খতিয়ানের ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে লেখা হয়। যদি উভয় দিকের যোগফল মিলে যায় তবে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা ঠিক আছে, তাই না? আচ্ছা, আমরা এখানে কি করতে পারি দেখো, প্রতিষ্ঠানে আমরা রেওয়ামিলের আসলে ফিক্সড কোনো ছক নাই। রেওয়ামিলের ফিক্সড কোনো ছক আমাদেরকে আগে থেকে দিয়ে দেয় না, অর্থাৎ অন্যান্য জায়গায় যেমন হয় গ্যাপ কর্তৃক GAAP, দেখো ওই অন্যান্য জায়গায় যেমন হয়, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যেমন হয় হচ্ছে গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ওরা আমাদেরকে আগে থেকে একটা ছক বলে দেয় যে এই অঙ্কটা এই ছকেই করতে হবে। তো রেওয়ামিলের ক্ষেত্রে এরকম কোনো নির্ধারিত ছক নাই, তবে আমরা ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এই ছকে খতিয়ানটা প্রস্তুত করার আমরা চেষ্টা করে থাকি, তাই না? আচ্ছা, মূল আলোচনায় আমরা আসি। দেখো আমাদের কি করা হয়, আমরা ক্রমিক নঙ্গে কি করি, হিসাবের ক্রমিক নংটা লিখি সিরিয়ালে, হিসাবের শিরোনামে হিসাবের যে নামগুলো আছে আমি নামগুলো লেখার চেষ্টা করি, খতিয়ান পৃষ্ঠার ঘরে এটা কত নাম্বার খতিয়ান পৃষ্ঠায় আছে সেটা আমরা লিখি, যাতে করে ভুল ত্রুটি হইলে সেটা আমরা খুব সহজেই কারেক্ট করতে পারি। ডেবিট উদ্ধৃতের ঘরে ডেবিট টাকা লিখি, ক্রেডিট উদ্ধৃতের ঘরে ক্রেডিট টাকা লিখি, এই জিনিসগুলো আমরা সবাই পারি। আমরা আসব খতিয়ান প্রস্তুতের বিবেচ্য বিষয়গুলোর মধ্যে। আমরা আসলে খতিয়ান প্রস্তুত করার জন্য কোন জিনিসগুলো বিবেচনা করি। সবার প্রথম প্রারম্ভিক মজুত পণ্য ও সমাপনী মজুত পণ্য যদি দুইটাই দেওয়া থাকে তাহলে সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়, সমাপনী মজুত পণ্য হিসাবকালে শেষ হওয়ার পরে গণনা করা হয়। তার মানে আমরা কি করি না, সমাপনী মজুত পণ্যটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করি না। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ নিয়ম। কিন্তু যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে তাহলে সমাপনী মজুত পণ্যকে রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে, তখন প্রারম্ভিক মজুত পণ্যটা রেওয়ামিলে আসবে না, আমার রেওয়ামিলে আসবে না, তাই না? আরেকবার খেয়াল করো ভাইয়া, মজুত পণ্যের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসে, সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসে না, এটা সাধারণ নিয়ম। ব্যতিক্রম হচ্ছে যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় নামে কোনো এন্ট্রি দেওয়া থাকে তাহলে আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্যটা ডেবিট দিকে আসবে। বোঝা গেছে ভাইয়া? এক নাম্বারটা বুঝে ফেললাম। আসি নিয়ম নাম্বার 2, প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলে আসবে না, কারণ সমাপনী হাতে নগদ ও সমাপনী ব্যাংক জমার মধ্যেই প্রারম্ভিকটা অন্তর্ভুক্ত থাকে। সাধারণত যে তারিখে রেওয়ামিল প্রস্তুত করা হয় সেই তারিখেই হিসাবের জের দেখানো হয়। তাহলে এটার মূল কথা কি? মূল কথা হচ্ছে আমি হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব না, হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব। রেওয়ামিলে কি করব, সমাপনী উদ্ধৃতটা, হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী উদ্ধৃতটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব। ওকে, এরপরে ভাই আসি আমরা 3 নম্বরে, মনিহারি মজুদের ক্ষেত্রে প্রারম্ভিক মনিহারি মজুদকে ব্যয় হিসাবে রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে। এক্ষেত্রে সমাপনী মনিহারি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে, এরপরে 4 নম্বরে কি বলা আছে দেখো, সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তার কারণ এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয়। সম্ভাব্য দায় ও সম্পদকে পাদটিকা হিসাবে রেওয়ামিলের নিচে দেখাইতে হবে। অর্থাৎ দেখো,
মনিহারি ব্যাপারটা আমি কিছু বলতেছি না, 3 নাম্বারটা তোমরা এমনিই বুঝছো, আর এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই। 4 নাম্বার পয়েন্টে দেখো, আমার রেওয়া মিলে মাঝে মাঝে সম্ভাব্য আয়, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ এই জিনিসগুলো থাকতে পারে। এগুলো আমরা রেওয়া মিলে লিপিবদ্ধ করব না, কারণ এগুলো সম্ভাব্য হইতেও পারে, নাও হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য এইগুলাকে আমরা লিপিবদ্ধ করব না। লিপিবদ্ধ না করে রেওয়া মিলের ছকের নিচে আমি একটা পাদটিকা হিসাবে লিখে দিতে পারি যে এগুলো সম্ভাব্য সম্পদ বা দায় হওয়ায় এই জিনিসগুলোকে আমি লিপিবদ্ধ করি নাই। ওকে, এরপরে আমরা আসি 5 নম্বরে। দেখো, যে হিসাবগুলোতে প্রদত্ত বা প্রাপ্ত উল্লেখ না থাকলে সেগুলোকে প্রদত্ত ধরে রেওয়া মিলের ডেবিট দিকে করতে হয়, সেগুলো হচ্ছে ভাড়া, বাট্টা, কমিশন, সুদ। দেখো, কিছু কিছু হিসাবের পাশে প্রাপ্ত বা প্রদত্ত না দেওয়া থাকলে আমি কনফিউজড হয়ে যাই, যেমন বেতন, ভাড়া, কমিশন, বাট্টা, সুদ, এগুলোর ক্ষেত্রে আমি কনফিউজড হয়ে যাই এটা কি প্রাপ্ত না প্রদত্ত। যদি পাশে কিছু বলা না থাকে, প্রাপ্ত বা প্রদত্ত কিছুই বলা নাই, তাহলে ধরেই নিব এটা প্রদত্ত। প্রাপ্ত বা প্রদত্ত কোনো কিছু বলা নাই, তার মানে আমি ধরেই নিব ওইটা আমার জন্য প্রদত্ত। কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে ভাই দেখো, বিক্রয় খতিয়ানের উদ্ধৃতকে দেনাদার ধরে ডেবিট করতে হবে, ক্রয় খতিয়ানের উদ্ধৃতকে পাওনাদার হিসাব ধরে ক্রেডিট করতে হবে। ওকে, 8 নম্বরে সাধারণত শিক্ষানবিশ ভাতা একটি ব্যয়। সাধারণত শিক্ষানবিশ ভাতা একটি ব্যয়, একটি ব্যয় প্রতিষ্ঠান প্রদান করে থাকে বলে এটিকে ডেবিট করতে হয়। শিক্ষানবিশ সেলামি প্রতিষ্ঠান পেয়ে থাকে বলে এটাকে আয় ধরে এটাকে আমরা ক্রেডিট করে দিই, তাই না? আচ্ছা, রেওয়া মিল যদি গড়মিল হয় এবং উক্ত গড়মিলের ফলে যদি ক্রেডিট পাস ছোট হয় এবং ক্রেডিট পাশে যদি মূলধন দেওয়া না থাকে, তবে উক্ত গড়মিলের উদ্ধৃতকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাবে লেখা যেতে পারে, কারণ প্রতিটা প্রতিষ্ঠানেই মূলধন থাকে। আমরা একটা জায়গায় অনেকে মিসকনসেপশনে বিশ্বাসী, সেটা হচ্ছে আমরা ধরেই নেই যে ক্রেডিট পাশে কম হয়েছে, অনিশ্চিত হিসাব না। ক্রেডিট পাশে যদি কখনো কম হয়, আমাকে চেক করে দেখতে হবে ব্যবসায়ী কি মূলধন আছে কিনা। যদি ব্যবসায় মূলধন না থাকে, তাহলে ক্রেডিট পাশে যত টাকা কম আছে ওই টাকাকে আমি মূলধন হিসাবে লিপিবদ্ধ করব। ওই টাকাকে আমি মূলধন হিসাবে লিপিবদ্ধ করব। কথা কি বোঝা গেছে? ওকে, 10 নম্বর লাস্ট নিয়ম, সেটা হচ্ছে সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও যদি রেওয়া মিলের দুই পাশ না মিলে, সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য গড় মিলের পরিমাণকে অনিশ্চিত হিসাব ধরে রেওয়া মিলের উভয় দিককেই সমান করা হয়, তাই না? তাহলে দেখো ভাইয়া, মাত্র 10টা নিয়ম আলোচনা করলাম, খুবই বিস্তারিত ব্যাখ্যা করে লেখা আছে। আমি যদি এই ক্লাসটা নাও নিতাম, তোমরা এমনি বুঝতাম। আমিও ক্লাস নিয়ে যে অনেক বেশি বুঝাই ফেলছি ব্যাপারটা এমন না। এমন সাবলীল ভাষাতেই আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা লেখা, এমন ভাবেই লেখা যাতে করে তুমি নিজেই বুঝতে পারো। না বুঝতে পারলে আমি তো আছি, আমি নিজে ভিডিও ক্লাসে তোমাদেরকে সবগুলো জিনিস শিখিয়ে দিব, সবগুলো জিনিস বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া, আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেকের জন্য ভালোবাসা রইল। যারা আমার ইজি অ্যাকাউন্টিং বইটা কিনেছো, তোমরা তোমাদের মতামতটা জানাবা, বইটা পেয়ে তোমার কাছে কেমন লাগলো, কেমন শিখতে পারছো সেটা আমাকে জানাবা। যারা যারা এখনো বইটা কেনো নাই, তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা কিনে ফেলো। একটা ইজি অ্যাকাউন্টিং বই তোমার এসএসসিতে A+ নিশ্চিত করতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।